ভাইয়া ভাই আমার কাছে একদম টাকা নেই, পকেট একদম খালি। ওরা টাকা দিবে? ভাইয়া 500 টাকা নিলাম কিন্তু। আর কি রে, এরকম হুট করে এসে দাঁড়ালি কেন? ভাই এখন উঠেনি? না উঠেনি, ঘুমাচ্ছে। এর মধ্যে আমার কিছু টাকার দরকার ছিল, ভাইয়াকে বললাম, বুঝলো কিনা সেটাও জানি না, টাকাটা নিয়ে ফেললাম আর কি। খুব ভালো করেছো। তোমার কিন্তু টাকা নেওয়া জায়জ আছে। জায়জ আছে মানে কি রে? বলবো না। ও ভিয়েতনামের যুদ্ধের সময় ওরা যে শাহরুখ একটা ডাক টিকিট বের করেছিল, তুমি বলছিলে যে ওটা কালেক্ট করবে, পেরেছো? এখনো পারিনি, কালেক্ট করতে পারিনি, কিন্তু একটা কাজ করে ফেলেছি। ফেসবুকে একটা গ্রুপ আছে যেখানে ডাক টিকিট ক্রয় বিক্রয় করা হয়ে থাকে, তো সেখানে আমি ইনফর্ম করে রেখেছি, কেউ যদি পায় আমাকে যেন ইনফর্ম করে। আর তাছাড়া আবার আরেকটা খবর নিয়েছি, বায়তুল মোকাররমে প্রতি মাসের প্রথম শুক্রবার সেখানে কিছু ছোট ছোট হাটের মতো বসে, কিছু কিছু দোকানের মতো বসে, যেখানে ডাক টিকিট ক্রয় বিক্রয় করা হয়। ওখানে একটা দালালকে বলে রেখেছি, যদি পায় যেন সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দেয়। এরকম মানে এরকম কতগুলো ডাক টিকিট আছে তোমার কাছে? অনেক হবে, প্রায় 20,000-এর মতো। আর কিছু কয়েনও আছে কিন্তু আমার কাছে, একদম অন্যরকম। ওকে, আচ্ছা তোমার কাছে এমন কোনো ডাক টিকিট আছে যেই ডাক টিকিটে প্রেমিক প্রেমিকা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে? এমন কোনো ডাক টিকিট তো আছে বলে আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটু খবর নিয়ে তোমাকে তারপর জানাবো। আর খবর নেবে? আমাকে নিয়ে ভাবার সময় তোমার আছে? মানে কি, এটা কি বললে তুমি? তোমার কোনো খবর রাখার সময় আমার নেই? আমার একটা কথা বলতে পারলে তুমি? তোমার জন্য কিন্তু একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? কি সুখবর? সুখবরটা হচ্ছে, সোহান ভাই বিখ্যাত ফিল্ম মেকার, ওনার সাথে আমার কথা হয়েছে, এবং আমি ওনাকে বলেছি, তোমার কথা বলেছি, যে তুমি মুক্তিযুদ্ধের উপর একটা শর্ট ফিল্ম বানাতে চাও এবং তোমার ভাস্কর্যের উপর বেশ ভালো দখল আছে। এবং শুনে উনি বেশ ইমপ্রেসড, উনি বলেছেন ওনার সঙ্গে দেখা করতে। কি বলছো তুমি? তাই? কখন, কোন সময়, কখন করলে এত সব? বলো না বলো না বলো না প্লিজ। এত সব একসঙ্গে প্রশ্ন করলে তো উত্তর দিতে পারবো না। কথা হয়েছে ফোনে এবং উনি বলেছেন ওনার সাথে অতি শিগগিরই দেখা। এখন পর্যন্ত একটা ক্যামেরাই ম্যানেজ করতে পারলাম না, কাজ আগাবো কিভাবে? একটা মিনিমাম প্রিপারেশন ছাড়া তো যাওয়া যায় না। কিভাবে দেখা করবো? হ্যাঁ ঠিক বলেছো। কাল তুমি একটা কাজ করো না, কাল তুমি আমার সঙ্গে একটু দেখা করো তো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সারপ্রাইজ আর এখন বলা যাবে না, সারপ্রাইজ বলে দিতে তার সারপ্রাইজ থাকে না। চলো তো উঠি, যাই। উঠি মানে? শর্ট ফিল্ম নিয়ে অনেক ডিসকাশন বাকি, বসো না। যেতে যেতে কথা বলি। আচ্ছা চলো। মা আমার জুতা কই? মা কি রে? কি হয়েছে? হ্যাঁ, এত হইচই করতেছিস কেন? সজল পড়ে গেছে তোর জুতা। সজল পড়ে গেছে মানে? এর মানে কি? এই তুই কিছু জানিস? জানি, এও জানি যাওয়ার সময় তোমার পকেট থেকে কিছু টাকাও নিয়ে গেছে। টাকা নিয়ে গেছে মানে? বলিস কি? এ তো দেখি বাদরের মতো মাথায় চেপে বসেছে। মা তুমি বলো, এর কোনো মানে হয়? আমি এখন অফিসে যাব কি পরে? পুরনো জুতা একটা পরে জানা, ওর তো জুতা নেই। মা তুমি কিন্তু সজলকে লাই দিয়ে একেবারে মাথায় তুলে ফেলেছো। সামান্য জুতা নিয়ে এত মাতামাতি করিস না তো। ভাইয়া, বড় ভাইয়ের কাছে একটা আবদার আছে না, নিতেই পারে। শোন মিতু, এই বাড়িতে এসব চলবে না, এই আমি বলে রাখলাম। তোদের যা খুশি তাই কর। सुना तुमने जोधा बेगम महल से गायब हो गई हैं।
ভাইয়া একটা কথা বলি, এই বাড়িতে কি কি চলবে কি কি চলবে না তার একটা লিস্ট বানিয়ে রাখো, আমি দরজায় ঝুলিয়ে রাখবো। একদম ফাজলামি করবি না। এখন আমি অফিসে যাব কি পরে, একবার ভেবেছিস? স্যান্ডেল পরে যাও, খালি পায়ে গেলেও কিন্তু মন্দ হয় না। তাছাড়া স্যুটটাই পরে কিন্তু মন্দ লাগবে না। শোন, একদম ফাজলামি করবি না, এটা ফাজলামি করার সময় না। উফ, ওর অত্যাচারে না একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি। সারা ঘর ডাক টিকিট দিয়ে ভরে ফেলেছি। আরে এসব ছাইপাশ দিয়ে কি হবে? এ যুগে কেউ চিঠি লেখে না, চিঠি লেখার চল আছে? ভাইয়া বাদ দাও তো, খেতে আসো। এই সজল গেছে কোথায় রে? আমি কি করে বলবো, আমাকে কি বলে গেছে? শোন, ও আসলে আমার সাথে দেখা করতে বল। ঠিক আছে বলবো, এখন তুমি মাথা ঠান্ডা করো, আসো তো খেতে আসো। কি ব্যাপার, আবারও ডাক টিকিট কিনছিস? না রে, আর কিনিনি, আর কিনবো না। কেন, শখ শেষ? মজার বিষয় জানিস, এই যে আমার এই অ্যালবামটা, এই অ্যালবামে 1971 সালে যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল, ওই সময়কার মোটামুটি সব রকমের ডাক টিকিট আছে। ওই সময়কার কিছু টাকাও আছে। খুব যত্ন করে রেখেছিলাম এতদিন। এখন আর যত্ন করবার প্রয়োজন পড়বে না। কেন? ঠিক করেছি, বিক্রি করে দেবো সব। ওই যে মুক্তিযোদ্ধা আতল ভাই আছেন না, ওনার কাছে বিক্রি করে দিব। এবং উনি খুব ভালো দাম দিয়ে খুব সুন্দরভাবে কিনে নেবেন এবং খুব যত্নে রাখবেন। আচ্ছা, ক্যামেরা দিয়ে তুমি কি করবে? আর সামান্য একটা ক্যামেরার জন্য তুমি কেন তোমার স্বপ্ন ধ্বংস করছো? ক্যামেরা দিয়ে আমি যে নিজে কিছু করবো সেটা আসলে না। মৌ আছে না, মৌ একটা শর্ট ফিল্ম বানানো, সেই জন্য ক্যামেরাটা খুব দরকার। ও মা, ময়ের ক্যামেরা দরকার হলে সে কিনবে, তুমি তাকে দিবে কেন? ওর কাছে আসলে ক্যামেরা কিনবার মতো কোনো টাকা নেই, কিন্তু ক্যামেরাটা দরকার। আর তুই তো জানিস খুব ভালো করে যে আমি ওকে খুব পছন্দ করি। পছন্দ করো মানে? তুমি না বলেছো ও শুধুই তোমার ভালো বন্ধু, আর কিছু নয়। হ্যাঁ, বন্ধু তো বটে, কিন্তু ঠিক আছে, যাই করো না কেন ভেবে চিন্তে করো। এমনও তো হতে পারে সে শুধুই তোমাকে বন্ধু ভাবে, অন্য কিছু নয়। হতে পারে, কিন্তু আমার কাছে কি মনে হয় জানিস, প্রকৃত ভালোবাসা কোনো কিছুর প্রতিদান চায় না। সেটা শুধু ভালোবাসা দিতেই চায়, ভালোবেসে যেতেই চায়। যেমনটা শুধু আমার ক্ষেত্রে, আমি কোনো কিছুর প্রতিদানে কোনো কিছু চাই না। ওর প্রতি আমার কোনো মোহ নেই, আছে শুধুই ভালোবাসা। তুমি কি ওকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। ও তাই নাকি? এভাবে কেন কথা বলছিস? কখনো ভালোবাসা, প্রেম, মোহ সবগুলোকে মিলিয়ে গুলিয়ে ফেলবি না। একটা ছোট্ট করে উদাহরণ দিতে পারি। এই যে আমাদের যখন স্বাধীনতার যুদ্ধ চলছিল, কত মানুষ শহীদ হলো, কত মানুষের প্রাণ গেল। সবাই কিন্তু দেশটাকে ভালোবেসেছিল, ভালোবেসেছিল বলে যুদ্ধ করেছিল, প্রাণ হারিয়েছিল। এবং তারপর যারা বেঁচে যায় তাদেরও কিন্তু শুধু ভালোবাসাই ছিল, প্রতিদানের কিছু চাওয়ার ছিল না। কিন্তু এমনও কিছু মানুষ ছিল যারা কিনা মোহগ্রস্ত, যে কারণে পরবর্তী সময়ে এসে তারা ক্ষমতা লোভী হয়ে ওঠে। তোমার এসব ভারী ভারী কথা আমার মাথায় ঢুকছে না, আমি গেলাম। ওয়ালাইকুম সালাম, বসো। আসতে কোনো কষ্ট হয়নি তো? জি না, আসতে কোনো কষ্ট হয়নি।
যে জন্যে আসা, আমার কাছে বাংলাদেশের একদম প্রথম 1 টাকার নোটটি আছে, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেছিলেন। এছাড়াও এখানে আপনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যত রকমের ডাক টিকিট প্রচলিত ছিল সবগুলি মোটামুটি আছে, আপনি দেখতে পারেন। এই যে সত্যি এটা খুব রেয়ার কালেকশন। ভালো লাগছে কি জানো, এই নতুন প্রজন্ম আবার জেগে উঠেছে, এরা মুক্তিযুদ্ধকে নিয়ে ভাবে। একটু দেরিতে হলেও নতুন প্রজন্মের এই ভাবনাকে আমি সম্মান করি। তোমরাই তো পারো একদিন এই দেশটাকে বদলে দিতে। সত্যকে কখনো চাপা দেওয়া যায় না, যদিও আমাদের ইতিহাসটা অনেক বিকৃতির পর্যায়ে চলে গিয়েছিল, কিন্তু সত্য বেরিয়ে আসবে, আটকে রাখা যাবে না। সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না। অপশক্তি সবসময় পরাজিত হয়। আর একজন মুক্তিযোদ্ধা হিসেবে তোমাদের কাছে আমার শেষ কথা, ভাঙবে কিন্তু কখনো মচকাবে না, অন্যায়ের সাথে কখনো আপোষ করো না। ও হ্যাঁ সজল, জি। তোমার এই সংগ্রহ আসলেই অমূল্য। একে কখনো অর্থমূল্য দিয়ে মাপা যাবে না, কারণ মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় চেতনা। তাই আমি তোমার জন্য একটা চেক লিখে রেখেছি, এটা তোমার কাছে রাখো। আশা করি এতে তোমার কাজ হয়ে যাবে। ওয়াও, এত সুন্দর ক্যামেরা, এত সুন্দর ক্যামেরা তুমি তুমি কোথায় পেলে এটা? কিনেছি। কিনেছো? এত টাকা তুমি কোথায় পাবে? খালি খালি মিথ্যা কথা বলছো। না না, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। আমার এক বড় ভাই আছেন, তো বড় ভাইকে আমি বলেছি যে তুমি মুক্তিযুদ্ধের উপর একটা ডকুমেন্টারি করতে চাও। শুনে তারপরে উনি বললেন যে তুমি এটা নিয়ে যেতে পারো। কোন বড় ভাই? তুমি চিন্তা, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে ওনার কাছ থেকে ওনার গল্পটা শুনলাম, কি অদ্ভুত গল্প। উনি মুক্তিযুদ্ধে ওনার একটা হাত হারিয়েছেন, কিন্তু এখনও ঠিক সেই আগের মতো। খুব সুন্দর করে গল্পটা বলছিলেন। উনি তখন সম্মুখ যুদ্ধে স্টেন গান নিয়ে যুদ্ধ করছিলেন, গুলি করে যাচ্ছেন, ডাম 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 করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। হঠাৎ করে উনি দেখলেন যে উনি আর গুলি করতে পারছেন না, কিন্তু কেন করতে পারছেন না সেটা উনি বুঝতে পারছিলেন না। একটা পর্যায়ে উনি খেয়াল করে দেখেন যে হাত দিয়ে উনি গুলি করছিলেন সে হাতে গুলি লেগেছে। উনি আসলে যুদ্ধে এত মগ্ন ছিলেন যে ওনার হাতে গুলি লেগেছে উনি একটা বারের জন্য অনুভবও করতে পারেন। পরবর্তী হাতে নিয়ে উনি গুলি করা আবার শুরু করেন, কিন্তু তার কিছুক্ষণ পরে উনি ওনার জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর একটু কারণ কিছু বলতে পারেন না। তার মানে ওনার একটা হাতে গুলি লাগার পরেও উনি আরেকটা হাত দিয়ে যুদ্ধ করে যাচ্ছিলেন। ঠিক তাই, মুক্তিযোদ্ধারা মনে হয় এমনই ছিল, দৃঢ় প্রত্যয়, যে কোনোভাবেই হোক দেশকে বাঁচাতে হবে। এই গল্পটা শোনার পর না আমার ওনাকে খুব দেখতে ইচ্ছা করছে, মানে পায়ে ছুঁয়ে সালাম করতে ইচ্ছা করছে। আমাকে নিয়ে যাবে একদিন ওনার কাছে? অবশ্যই নিয়ে যাব, এবং এটা আমার নিজেরও মনে হচ্ছিল যে তোমার নিজের যে ওনার সাথে দেখা করা উচিত, কারণ তুমি মুক্তিযুদ্ধ নিয়ে এত সুন্দর একটা কাজ করতে যাচ্ছ। আর সোহান ভাইয়ের কাছে কবে যাচ্ছি আমরা? তুমি বললে যে কোনো দিন, কাল পরশু। হ্যাঁ, তাড়াতাড়ি টাইমটা সেট করে আমাকে জানাও, আমি ডকুমেন্টারির সব প্ল্যানিংগুলো শেষ করে ফেলবো। সেটা তোমার একা একা করতে হবে না, আমি আছি, আমি তোমাকে সাহায্য করবো। আমি জানি। চলো এখন কাজটা শুরু করো, আসো আসো আসো।
খুব ভালো কাজ, মুক্তিযুদ্ধের উপরে নিখুঁত কাজ বলা যায়। আমরা কি পজিটিভ কিছু আশা করতে পারি? তুমি যেমন কিউট, তোমার কাজও তেমনই কিউট, আশা রাখতে পারো। আমি আসলে বেশ চিন্তিত ছিলাম, কিন্তু সজল সবসময় আমার পাশে ছিল। না, এভাবে বলো না। এটা আসলে আমার মনে হয় বাঙালি হিসেবে আমাদের সবার দায়িত্বের মধ্যেই পড়ে। এটা আসলে যে কেউ তোমাকে হেল্প করতে। ইয়েস, ভালো কাজের পাশে সবসময় আমিও থাকি। তবে আমি আসলে আশা করিনি এত সহজে আপনাদের সঙ্গে দেখা করতে পারবো। সজল সব ব্যবস্থা করে দিয়েছে। ভালো বন্ধু পাশে পাওয়া ভালো। এনিওয়ে মৌ, তোমার সাথে আমার একান্ত কিছু কথা ছিল। ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া। তাহলে আমি ওই যে ওদিকটাতে বসি আমি। আপনি বরং একটু বাইরে গিয়ে বসেন। আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা নেই, আমি এই বাইরে ওয়েটিং রুমে আছি। হ্যাঁ প্লিজ। মৌ, তুমি যে খুব সুন্দর নিখুঁত একটা মানুষ, সেটা কি তুমি জানো? কাজের কথা কি যেন বলছিলেন, মানে আলাদা করে কি যেন একটা বলতে চাইছিলেন। আমার হাতে যেহেতু পড়েছো, ধরে নাও তোমার শর্ট ফিল্মটা 90% ডান, কেবল শ্যুটটা বাকি। আপনি জরুরি কি যেন একটা বলবেন বলেছিলেন। কেন, যেসব কথা বলছি তোমার কাছে জরুরি মনে হচ্ছে না? এসব কথা তো সজলের সামনেই বলতে পারতেন, কোনো সমস্যা তো ছিল না। তুমি আসলে খুব বেশি সরল, রবীন্দ্র রমণী বলা যায়। আই লাইক ইট। আমরা আবার কবে খোঁজ নিতে আসবো? খোঁজ নিতে তোমাকে আসতে হবে না, অলরেডি 90% ওয়ার্ক ডান। আর তাছাড়া তুমি যে ফাইলটা দিয়েছো, এখানে তোমার মোবাইল নাম্বার দেওয়া আছে না? আমি যে নাম্বারটা দেওয়া আছে ওটা আমার নাম্বার না, সজলের নাম্বার। না না, তাহলে তো হবে না, তোমার নাম্বারটাই দিতে হবে, কারণ আমি এটা বিভিন্ন জায়গায় সাবমিট করব, বিভিন্ন সংস্থায় পাঠাবো, সেক্ষেত্রে তোমার সিভিটাও আমার লাগবে। কিন্তু সজলই এসব কিছু হ্যান্ডেল করে, মানে মানে তুমি কি তোমার শর্ট ফিল্মটা বানাতে চাও না? ওকে, তুমি কালকে সিভিটা দাও, বাট তোমার মোবাইল নাম্বারটা আজ দিয়ে যাও। তাহলে আজ উঠি, একটু কাজ ছিল। কেন, তোমাকে খুব বেশি তাড়া আছে? আর তাছাড়া শর্ট ফিল্মটা বানাতে গেলে আমাদের কিন্তু অনেক সময় দিতে হবে। এটা একটা মুক্তিযুদ্ধের কাজ, এটার পিছনে আমাদেরকে অনেক এফোর্ট দিতে হবে। আসলে আমি একটু ঢাকার বাইরে যাব, নরসিংদীতে। ওখানে দুটো ভাস্কর্য আছে, সেই ভাস্কর্য দুটোর উপর আমাকে একটু কাজ করতে হবে। আজ নাকি কাল যাও? আজ বরং আমার এখানে লাঞ্চ করো, লাঞ্চ করে কাল সকালে তোমরা ওখানে যাও, ওটাই তো মনে হয় ভালো হয়। না, আমি আজকে লাঞ্চ করবো না, অন্য কোনো দিন। আচ্ছা ওকে, see you. আসসালামু আলাইকুম। তুমি আচ্ছা, ভালো হলো তুমি চলে এসছো। আমরা চলো এখনই নরসিংদীর দিকে চলে যাই, ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে ওয়েটিং রুমে পেলাম না। না, ভাবলাম ইম্পর্টেন্ট কথা বলছো তো, ওয়েটিং রুমে ভালো লাগছো না, ভাবলাম যাই গিয়ে চা খেয়ে আসি। আমি ভাবলাম তুমি রাগ করেছো। না, রাগ করার কি আছে, রাগ করিনি। না মানে উনি শুধু আমার সাথে কথা বলতে চাইলেন। ঠিক আছে, মানে হয় না যে বড় একটা কাজ করতে গেলে অনেক পার্সোনাল ডিসকাশন থাকতেই পারে, মনে করিনি কিছু। তারপরও কেমন যেন আনইজি লাগছে। প্লিজ আর বাড়তি কিছু বলার দরকার নেই, নরসিংদী যেতে হবে তো, তাই না? এখন যদি না যাই রাত হয়ে যাবে, প্লিজ চলো আসো। আচ্ছা শোনো, আজকে না যায়, শরীরটা একটু খারাপ লাগছে, বরং কাল সকালে যাবো। শরীর খারাপ লাগছে, তুমি আমাকে আগে বলবে না? আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে তাহলে বাসায় দিয়ে আসি। না, আমি একাই যেতে পারবো। একা যেতে চাও সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি এগিয়ে দিতে চাই, যদি তোমার কোনো আপত্তি। দাঁড়াও।
আরিকশা আপু এই মাসে কিন্তু ভাড়াটা দিতে হবে, আজ মাসের 8 তারিখ। আরে আমি তো একেবারে ভুলে গিয়েছি, কিন্তু বাবা তো এখনো টাকা পাঠায়নি। মা বলেছিল এই মাসে নাকি বাবা একটু ঝামেলা আছে। আমার কাছে কিছু জমানো টাকা আছে, দেখি সেটাই দিয়ে দেবো। তাহলে দাও আপু, বাসাটা হাতছাড়া হলে মুশকিল হয়ে যাবে। আপু তুমি চা খাবা? চা খাওয়া যায়। আচ্ছা। হ্যালো, হ্যাঁ আমি বলছি। এত রাতে আপনি? এই এমনি আর কি ফোন দিলাম, সারাদিন অনেক বিজি থাকি, কাজের চাপ, আর তাছাড়া আমি রাতে একটু কম ঘুমাই তো, তার কারণে ফোন দিলাম। না অসুবিধা নেই, আমি জেগেই ছিলাম। কোনো বিশেষ দরকার কি? সব সময় কি শুধু দরকারি কথাই বলতে হয়? না মানে আমরা যেহেতু একটা বিশেষ কাজের সঙ্গে জড়িত আছি, সো কাজের কথাটা হয়তো স্বাভাবিক। তা অবশ্য ঠিক। আচ্ছা যাই হোক, বাদ দাও, তোমার বাসা তো উত্তরা, তাই না? জি উত্তরা, কিন্তু কেন বলুন তো? না মানে কালকে অফিসের কাজে আমি একটু নরসিংদী যাব, তাই ভাবলাম তোমাকে একটু ফোন দিই। তোমারও একটা ছোট কাজ আছে, হয়ে গেল আর কি। হ্যাঁ তা হতে পারে। ইটস ওকে। তো ঠিক আছে, আমি কাল সকালে তোমাকে ডিটেলস জানিয়ে দেব। ওকে ভাইয়া। ওকে তাহলে এখন রাখি। ওকে, হ্যাঁ, গুড বাই। গুড নাইট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি বলছি, কই তুমি? এত সকালে আপনি? আমি তোমার বাসার নিচে, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। মানে কি? আরে আমি তো ওয়েট করছি তোমার বাসার সামনে, তাড়াতাড়ি বের হয়ে আসো। কিন্তু আমার দেরি হবে তো, রেডি হতে হবে। ইটস ওকে, কোনো প্রবলেম নেই, আসো তুমি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আসো। সজ তো ফোন ধরছে না। ওকে ফোন দেওয়ার দরকার কি? আর তাছাড়া কাজটা তো তোমার, তোমাকেই তো কাজটা দেখতে হবে, শিখতে হবে, তোমার এনজয় করতে হবে। আর তাছাড়া ও হয়তো ঘুমোচ্ছে, চলো উঠো। সেটা ঠিক আছে, বাট ক্যামেরাও তো ওর কাছে, ওকে ছাড়া। আরে ওসব নিয়ে ভাবতে হবে না, চলো তো তুমি, ওঠো, আসো। আচ্ছা ঠিক আছে। আমাদের কিন্তু বিকেলের মধ্যে ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে, এখনো তো যেতেই পারলাম না, তুমি ফেরার কথা বলছো। ও তোমাকে তো বলাই হয়নি, তোমার শর্ট ফিল্মের প্রজেক্টটা আমি বেশ কয়েকটা মন্ত্রণালয় এবং বেশ কয়েকটা এনজিও প্রতিষ্ঠানে পাঠিয়েছি। দেশের সেরা একটি এনজিও প্রতিষ্ঠান এটা প্রডিউস করতে চাই। সত্যি তাই? হ্যাঁ সত্যি, আমিও বেশ অবাক হয়েছি, এর আগে কখনো কোনো প্রতিষ্ঠান আমাদের কোনো প্রজেক্টে এত তাড়াতাড়ি ইনভেস্ট করতে আসেনি। সব কিছুই হচ্ছে জাস্ট আপনার জন্য। আসলে মুক্তিযুদ্ধ নিয়ে তুমি যে কনসেপ্ট দিয়েছো, চমকে দেওয়ার মতো। আমি এই কনসেপ্টটা নিয়ে অনেক বছর থেকে কাজ করতে চাচ্ছিলাম। গুড। গান শুনবে? হ্যাঁ গান শোনা যেতে পারে। It was written in the stars. We can't be torn apart. We are made together, forging fire. We are.
এই ছবিটা দেখ, এটা ইমপ্রুভ তোকে। এটা তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। রাইট। এটা তৈরি হয়েছিল কবে? গুড কোশ্চেন। এটা 1952 সালের ভাষা আন্দোলনের সময় 71-এর মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে স্থাপিত করা হয়। এটা 2004 সালে খন্দকার মোস্তাফিজুর রহমান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 2006 সালেই তিনি এই শহীদ মিনারটি উদ্বোধন করেন। একই বছরে 21শে ফেব্রুয়ারিতে এখানে পুষ্পার্পণ করা হয়। বাহ, বেশ তো, এই তথ্যগুলো আমি জানতাম না। আরও কত কি জানতে হবে, মাত্র তো শুরু। আচ্ছা ভালো কথা, তোমাকে বলেছিলাম না আমি তোমাকে চা করে খাওয়াবো। কেন বলেছিলাম জানো? না, কেন বলেছিলেন? আচ্ছা, আমি যখন চায়নাতে গিয়েছিলাম তখন ওখানকার ক্যাসিনোতে আমি চা বানানো শিখেছিলাম, আচ্ছা, তাই তোমাকে চা করে খাওয়াবো। মানে কি আজকে এখনই? হ্যাঁ এক্ষুনি, ও আচ্ছা, জাস্ট ওয়েট। ওকে। কি রে, ব্যাগ গুছাচ্ছিস? হ্যাঁ, হঠাৎ করে মার কথা খুব মনে পড়ছে, ভাবছি মাকে যেয়ে দেখে আসি। তুই তো সবে মাত্র জ্বর থেকে উঠলি, এখনই কি তোর জার্নি করাটা ঠিক হবে? তোর শরীরের উপর তো কত বড় একটা ধকল গেল, একবার ভেবে দেখেছিস? আমরা কে সেটা তো বুঝতে হবে আগে। আমাদের মতো মানুষদের আরাম করতে নেই, তার উপর আবার বেকারদের তো আরাম একদমই করতে নেই, সেটা কখনোই শরীরে সয় না। সবে তো পাশ করে বের হলি, এখনো তো সময় যায়নি, সামনে কিছু একটা করবি। আচ্ছা, তুই তো ব্যবসাও করতে পারিস, চাকরি যে করতে হবে এর তো কোনো মানে হয় না। তুই আমার কথা বলিস, ব্যবসা করবার জন্য টাকা আর বুদ্ধি দুটো লাগে, দুটোর একটাও আমার নেই, আমাকে দিয়েও সব হবে না। তোর কি মোর সাথে কিছু হয়েছে? আই মিন ঝগড়া? না, কি হবে, সব ঠিকই আছে। এই শরীর যখন অসুস্থ তখন থেকে ওর সাথে আর যোগাযোগ হচ্ছে না, এটা প্রায় 20-25 দিনের মতো হয়ে গেল। আমরা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ করিনি। তুই তো অসুস্থ ছিলি, সেজন্য তাকে ফোন দিতে পারিসনি। ও তো পারতো এর মধ্যে তোর একটা খবর নিতে, সেটাও তো করেনি সে। হয়তো ছিল, হয়তো শর্ট ফিল্ম নিয়ে ব্যস্ত ছিল সেজন্য। দেখ, তোর সাথে আমি তর্ক করতে চাই না, মৌ এতটাও ব্যস্ত নয় যে তোকে ফোন দেওয়ার সময় পাইনি। আমি মানছি সে একটা শর্ট ফিল্ম বানাচ্ছে, তো সে কি একটু সময় পায়নি তোকে 1 মিনিটের জন্য একটু ফোন করবে? আরে সেটা না, মানে তুই খামাকে ভাবে চিন্তা করছিস, বিষয়টা না। আসলে ও ফোন করেছিল, আসলে আমি তখন অসুস্থ ছিলাম, তো আমি আসলে তখন ফোনটা ধরতেও পারিনি, আমি কথাও বলতে পারিনি। তোমার আজকে জার্নি করা ঠিক হবে না, সত্যি কথা বলতে তুমি জার্নি করতে পারবে না। তুই খামাখা আমাকে নিয়ে চিন্তা করিস না, মাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি, জানি না কি হচ্ছে, মানে খুব খুব বেশি মাকে দেখতে ইচ্ছে করছে। ফিরবে কবে? ফিরবো না, ভাবছি এবার গ্রামে কিছু করবো। ও, আমার কথা মনে পড়বে না? কি বলিস তুই? তুই কি পাগল? পাগলি তুই একটা, তোর কথা মনে পড়বে না তো কার কথা মনে পড়বে? যে পরিমাণ জ্বালিয়েছি আমি তোকে, কথা বলিস তুই? সারা জীবনের জন্য তো জ্বালাতে পারো, কে বারণ করেছে? কি বলিস তুই? এই
তুই খুব সুন্দর করে কি জানো দারচিনি এলাচ দিয়ে একটা রং চা বানাসটা, ওটা একটু আমার জন্য করে দিবি? যদি না খেয়ে যাই আমার খুব আফসোস থাকে জানাট। ঠিক আছে। বাহ, আপনি তো বাবুর্চি হলে খুব ভালো করতেন, সত্যি খুব ভালো চা বানিয়েছেন। তাই নাকি? বাহ, এটা হলেও ভালো হতো। আমার অবশ্য নিজের উপর কনফিডেন্স আছে। আর তাছাড়া কাজ হচ্ছে কাজ, কাজটাই বড় কথা। তা ঠিক, এই অল্প সময়ে কাজ কি জিনিস এটা আমি আপনার কাছে শিখেছি বটে। ও, তোমাকে তো জরুরি বিষয়টা বলা হয়নি, মানে লাস্ট আপডেট। আচ্ছা, কি জরুরি কথা বলে ফেলো। আমরা যে শর্ট ফিল্মটা করছি সেটার নাম হচ্ছে ভাস্কর্য। আর এখানে কেন্দ্রীয় চরিত্রে যিনি অভিনয় করবেন উনি এনডি গ্রুপের চেয়ারম্যান। উনি তো বিশিষ্ট সমাজসেবক এবং জনদরদি। আর তাছাড়া উনি হচ্ছেন মূলত শর্ট ফিল্মের ডোনার। এমটি গ্রুপের চেয়ারম্যান মানে মোখলেস উদ্দিন? হ্যাঁ, ডক্টর মোখলেস উদ্দিন স্যার। উনি মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করবেন? আর তাছাড়া উনি হচ্ছেন মূলত শর্ট ফিল্মের ডোনার। কিন্তু উনি তো রাজাকার ছিলেন, আর এটা সবাই জানে। আমি দুঃখিত, আমি আমার স্বপ্নের শর্ট ফিল্মে মুক্তিযোদ্ধার চরিত্রে কোনো রাজাকারকে দিয়ে অভিনয় করাতে পারবো না। কুল, এত ডিপে ভাবনা হবে না, অলরেডি এগ্রিমেন্ট হয়ে গেছে। আশ্চর্য, আপনি এগ্রিমেন্ট করার আগে এরকম একটা লোককে দিয়ে কাজ করাবেন এটা আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? এখানে জানাজানি কি আছে তোমার? আমার স্বপ্নের শর্ট ফিল্মে কোনো রাজাকারকে দিয়ে আমি অভিনয় করাতে পারবো না, আমি দুঃখিত। দেখো, এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পরে এখন আর কোনো অপশন নেই। অপশন যদি না থাকে তাহলে অপশন বের করুন। তুমি ভালো করে ভাবো। না না না, এখানে আসলে ভাবাভাবির কিছু নেই। কোনো দেশদ্রোহীর সাথে আমরা আপোষ করতে পারবো না। নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাইলে মারো। তবে তাই মৌ, তুমি কিন্তু চুক্তি ভঙ্গ করছো। আপনি যদি এখানে কোনো অ্যাকশনে যেতে চান যেতে পারেন, কিন্তু আমি এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করব না। আর আমি কখনো পিছনে ফিরে তাকাইনি, ফিরে তাকাবো না। সরি। ক্রেজি বোকা, মিডল ক্লাস ফ্যামিলি। মামি, কি ব্যাপার, হঠাৎ চলে যাবি? না হঠাৎ না মামি, আসলে মার কথা বেশ কিছুদিন ধরে মনে পড়ছিল। তাছাড়া আবার মাকে নিয়ে খুব দুঃস্বপ্ন দেখেছি আমি, তো এই জন্য আজ এখনই চলে যাব। রাতের ট্রেনে যাস বাবা? না মামি, আসলে দেরি হয়ে যাবে। আর তাছাড়া আমার একটা ছোট কাজও আছে, সেটা সেরে তারপর যাবো। আচ্ছা, বুঝলাম। তো কি কাজ? মুক্তিযোদ্ধা আতাউর রহমান স্যার আছেন না, ওনার ওখানে যাব, ওনার সাথে দেখা করব, ওনাকে সালাম করবো, তারপর যাব। মামি, দোয়া করবো। সাবধানে বের বাবা। কবে ফিরবে? জানি না। এ পাগলি, কাঁদছিস কেন? বোকা, আসি। সজল সম্ভবত আগের নাম্বারটা নেই। কেন? কেন আমি কিভাবে বলবো? এটা তো তোমারই ভালো জানার কথা। আমি জানবো কিভাবে? কি বলছো এসব তুমি? হ্যাঁ, আমি ব্যস্ত ছিলাম, এই কারণে আমি ওর সাথে যোগাযোগ করতে পারিনি। জানি, তুমি তো অনেক বিখ্যাত মানুষ, তাই না? তোমার অনেক নাম ডাক, তাই তো খোঁজ নেওয়ারও দরকার মনে করনি। বিখ্যাত হয়ে গেছি মানে ব্যাপারটা এরকম না। আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। আচ্ছা, তুমি কি জানো তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য সজল সে সব স্বপ্ন বিক্রি করে দিয়েছে? কিন্তু
কিন্তু ও তো আমাকে বলেছিল এগুলো কার কাছ থেকে ধার করে এনেছে। মিথ্যে বলেছে, ও তোমাকে মিথ্যে বলেছে। আসলে জীবনে আমি বড় একটা সুযোগ পেয়েছিলাম তো, তাই হয়তো নিজেকে ধরে রাখতে পারিনি। তাই এসেছিলাম সজলের কাছে ক্ষমা চাইতে। সজলেরা সারা জীবন পিছনের মানুষই ছিল, পিছনের মানুষই থাকবে। সে ক্ষমা করার কে? মিতু, মিতু প্লিজ আমাকে সজলের নাম্বারটা একটু দেবে। সত্যি আমি জানি না, তবে হ্যাঁ, ও যখন যায় বাসা থেকে তখন বলেছিল মুক্তিযোদ্ধা আতাউর রহমানের বাড়িতে যাবে। মুক্তিযোদ্ধা আতাউর রহমানের বাড়ি? থ্যাংক ইউ সো মাচ মিতু। তুমি এখানে? শুনলাম বাড়ি যাচ্ছ। হ্যাঁ, যাচ্ছি। ওই মার শরীর খুব খারাপ, আর তাছাড়া মাকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। ভাবছিলাম মার ওখান থেকে বেরিয়ে আসে। আমাকেও সাথে নিয়ে যাও। অযথা তোমরা একজন আরেকজনের উপর অভিমান করে আছো কেন? বসো। আমি আসলে জানতে চাচ্ছি তোমাদের কাজের কি খবর। কাজটা হচ্ছে না। কেন? আমার গল্পে একটা মুক্তিযোদ্ধার ক্যারেক্টার ছিল, সেটাতে অভিনয় করতে চাচ্ছেন এনডি গ্রুপের চেয়ারম্যান। মূলত উনি প্রডিউসার। মানে মুখলেস রাজাকার? জি। এই কারণেই আমি ওখান থেকে চলে এসেছি। আমি এই বিষয়টাতে কোনো ধরনের আপোষ করতে চাই না। ঠিক করেছো, আপোষ করার কোনো প্রশ্নই আসে না। মুক্তিযোদ্ধার সূর্য সন্তানরা কখনো আপোষ করতে পারে না। কিন্তু এটা তো তোমার স্বপ্ন ছিল, তাহলে তোমার স্বপ্নটার কি হবে? অপেক্ষা করো ইয়াং ম্যান, যুদ্ধে তো ত্যাগ থাকবেই, সংগ্রাম থাকবে, তবেই না জয়ী হবে। একটা কাজ করতে চাই, সবকিছু আবার নতুন করে শুরু করতে চাই। তার মানে তুমি গ্রামে যাচ্ছ না? যাবো, যে আবার ফিরে আসবো, মার কাছ থেকে দোয়া নিয়ে ফিরে আসবো। থামবো না, শুরু করবো আবার নতুন করে সবকিছু। আচ্ছা মো, তুমি ভাস্কর্য নিয়ে কাজ করতে চাও কেন? মানে আমি জানার জন্যই জানতে চাচ্ছি শুধু। কারণ বাংলাদেশের প্রত্যেকটি ভাস্কর্য এক একটি গল্প, আলাদা আলাদা ত্যাগ, প্রতীক্ষা আর সংগ্রামের গল্প বলে। তোমাদের দুজনের জন্য আমার অনেক দোয়া রইল। তোমরা বিজয়ী হবেই। আর একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে সবসময় পাশে পাবে। তোমরা থেমে যেও না, আবার শুরু করো। আমরা থামবো না।
হেরে যাবে না তুমি, প্রতিবাদ করবে, তুমি প্রতিবাদ করবে, আমি তোমার সাথে আছি।